একটা ছোট ছেলে বসে আছে অন্ধকার ঘরে মোমবাতির সামনে, এবং সেই আলোতে সে দেখতে পারছে কিছু অদ্ভুত অদ্ভুত ছবি। কি সেই ছবি জানতে চান? তাহলে চলুন। ঠান্ডা হাওয়া নামে নিচে, ভূত আড্ডা with Angel। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানজিল, আর আমি আপনাদের সাথে আছি ভূত আড্ডা উইথ তানজিল থেকে। তো এটা আমার নতুন একটা চ্যানেল এবং নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই যারাই এটা শুনবে তারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন নতুন একটা পরিবার গড়ে তোলার জন্য। তো কথা না বাড়িয়ে আমি আজকের একটি ঘটনায় যাচ্ছি, এবং যেহেতু নতুন একটি চ্যানেল, অবশ্যই আমি আমার পরিচিত মানুষ যারাই আছে, বন্ধু, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স, তাদের থেকেই আমি গল্পগুলো কালেক্ট করার ট্রাই করেছি, এবং কারণবশত তাদের আহ, ছদ্মনাম ব্যবহার করা হবে এখানে অবশ্যই। এবং আশা করি আপনারা গল্পটা পছন্দ করবেন। গল্প বলতে ঘটনা, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনাগুলো অবশ্যই অনেক ভয়ের হয়ে থাকে। আমি আশা করি সবার জীবনেই থাকে, এবং আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, এবং ইমেইলটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকে আমার এপিসোড 1-এর প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আরিফ ছদ্মনাম। আমি গাজীপুর মহানগরে বসবাস করি। আমি ছোট থেকেই নানা রকম অদ্ভুত ঘটনার শিকার, এবং এটা শুধু এরকম না যে আমি একাই অনুভব করেছি, এটা আমার সাথে সাথে আমার পরিবারের মানুষও বিভিন্ন সময় বিভিন্নভাবে তারাও অনুভব করেছে। এখন আমি প্রথমে যেটা বলবো সেটা আমার ছোটবেলার একটা ঘটনা, এবং সেই সময় থেকেই আমি এগুলো অনুভব করা শুরু করি। আমার বয়স যখন 7 থেকে 8 বছর, আমার এখনো মনে আছে আমাদের পুরান যে বাসাটা ছিল গাজীপুরে, আমার একটা রুম ছিল। আমি আমার ঘরের বিবরণ দিচ্ছি। আমাদের 3টা বেডরুম ছিল। একটা ছোট বেডরুম ছিল যেখানে আমি থাকতাম। ঘরের একদম মেইন গেট থেকে ঢোকার পরেই প্রথম যে আর কি দেখা যায় যেটা, ওটা আমার রুম ছিল। এবং আমাদের ঘরটা ছিল আহ, পাকা ঘর, বাট উপরে চাল ছিল। এবং আর বাবা মার রুম ছিল বড় রুম, সেটা ডাইনিং এর পরে ছিল। তারপর আরেকটা রুম ছিল। তো আমি একদিন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে আমাদের বাসায় আমার বাবা মার তাদের একজন মেহমান এসেছে। তো তাকে আমি আগে কখনোই দেখিনি, এবং তাকে আমার বাবা মা তালুই বলে সম্বোধন করলো। দেখতে খুবই বুজুর্গ ব্যক্তি ছিল, তার ওয়াইফও ছিল সাথে, এবং হালকা সাদা দাড়ি, টুপি, এবং খুবই নামাজি একজন ব্যক্তিত্ব ছিল। তো সে আমাদের বাসায় আসলো। আমিও খুব ছোট মানুষ, তো স্বাভাবিক একটা নতুন মেহমান বাসায় আসলে বাচ্চারা অনেক খুশি হয়, আমিও খুশি হলাম। সেদিন রাত্রে উনি ছিল। থাকার পরে পরের দিন সে আমার বাবাকে ডেকে বলল যে তোমাদের বাসার কি অবস্থা,
এটা কি অবস্থা? বাসার ভিতর অনেক কিছু দেখলাম। তো তখন আমার বয়স কম থাকার কারণে হয়তো আমার সামনে অনেক কিছুই তারা বলেনি। পরবর্তীতে তার একদিন পর বাসার ভিতর সকল লাইট বন্ধ করে দিল এবং একটা রিচুয়ালের মতো কিছু একটা ব্যবস্থা করলো। আমার এখনো মনে আছে, আমরা সবাই ফ্লোরে বসে আছি, আমাকে বসালো। আমার সামনে আমার বোন ছিল, মা ছিল, বাবা ছিল, সবাই ছিল। মোমবাতির আলোতে আমরা বসলাম। সেই আমার আম্মু আব্বুর যে তালুই, তারা দুইজনই বসলো, হাজবেন্ড ও ওয়াইফ। এবং আমরা তখন বসার পরে একটা অনুভূতি ফিল করলাম যে খুব দম বন্ধ করা, খুব আতঙ্কময় একটা পরিবেশ তৈরি হয়েছে তখন। তারপরে সে একটা কাগজ দিল আমার হাতে এবং বলল যে তোমার হাতে কাগজটা নাও। তো সে কিছু দোয়া পড়লো, দোয়া পড়ে কাগজে ফু দিল। ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে বলল, তুমি মোমের সামনে কাগজটা ধরো। এবং বিশ্বাস করেন, আমি খুবই ভয়ে ছিলাম। একটা বাচ্চা যার বয়স 7 থেকে 8 বছর, পুরা ঘর অন্ধকার, একটা দুটা মোমবাতি জ্বলছে, তার সামনে আপনার হাতে একটা কাগজ, এবং আপনি বুঝতে পারছেন অবশ্যই কিছু অ্যাবনর্মাল কিছু ঘটতে চলেছে এই মুহূর্তে। এবং লাইফে প্রথম আমি এক্সপেরিয়েন্স করলাম কাগজটা মোমের সামনে ধরার কিছুক্ষণ পর একে একে কিছু অবয়ব ভেসে উঠছে। এখন অবয়বগুলো কিরকম ছিল? অবশ্যই রঙিন ছিল না, কোনো ছবির মতো ছিল না। কালো একটা ছায়া, যেটা বোঝা যাচ্ছে যে এটা একটা ছবি, বাট সাদা কালো, যার কোনো ফেস কিছুই বোঝা যাচ্ছে না। এবং এটা ছায়া আকারে উঠলো। ফার্স্টে একটা আসলো অনেকটা মানুষের মতোই, বাট তার না লেজ ছিল। আমি খুবই ভয় পেয়ে গেলাম যে এটা কি। এবং আমার বয়স কম ছিল, আর আমার এই ব্যাপারে তখন একটু একটু আইডিয়া ছিল, কারণ ওটা অন্য ঘটনা যে আমার নানির সাথে জিন ছিল, নানার সাথে জিন ছিল, যার কারণে আমি কিছু কিছু জানতাম। কিন্তু সেদিন লাইফে প্রথম আমি দেখলাম সেই কাগজে সেই জিনিসটার ছবি। তারপরে সেই বুজুর্গ ব্যক্তি, যে তালুই বলেই আমি এখানে সম্বোধন করছি, যদিও সে আমার বাবা মার তালুই হয়, তো উনি কিছু দোয়া পড়লো, জিকির করলো, এবং সেই জিনটাকে তার ওয়াইফের শরীরে ডাকলো এবং তাকে জিজ্ঞাসা করলো সে কেন আছে আমাদের বাসায়, কি কারণে আছে। এবং আসলে অনেক আগের ঘটনা হয়, আমার অনেক কিছুই মনে নেই, কিন্তু এতটুকু বলতে পারি তাদের ভিতর কেউ ছিল যারা বলছিল কেউ আমার মায়ের রক্ত খেয়েছে টাইপের, কেউ ছিল ভালো ছিল যারা বলেছিল যে আমি এখানে উপকার করতে এসেছি। তো আসলে কি, জিন জাতি যারা আছে, আমরা মানুষ যেমন ভালো খারাপ হই, এই জিনদের ভিতরও ভালো খারাপ আছে, অবশ্যই আছে। এবং সেই সময় হুট করে না আমি কাগজে একটা মেয়ে অবয়ব দেখতে পাই, একটা মেয়ের ছবি অনেকটা। সে যখন সেই হুজুরের ওয়াইফের শরীরে আসলো, সে বলল সে একটা পরী। এবং আশ্চর্য ঘটনা এই যে তার কিছুদিন আগে আমার একটা এমন ঘটনা হয়েছিল। আমি ছোট ছিলাম যখন, আমরা ছোটবেলায় অবশ্যই আমরা মনে আছে, যারা এখন আর কি বড় হয়ে গেছে অনেকেই এখন স্কুলে ক্যান্টিন থাকে,
তো টিফিনের যে একটা ব্যাপার ছিল, আগে একটা সময় সকালে মা রুটি ভাজি এরকম বানিয়ে দিয়ে দিত, সেই ব্যাপারগুলো আজ হয়তো অনেকটা উঠে গিয়েছে। কিন্তু আমার ছোটবেলায় আমার ব্যাগে সকালে মা টিফিন প্যাক করে দিয়ে দিত, এবং একদিন কোনো ভুলবশত টিফিন দেয়নি বা আমি নিতে ভুলে গিয়েছিলাম, এবং আমি টিফিন বক্স খুলে মিষ্টি পেয়েছিলাম এবং মিষ্টি খেয়েছিলামও, এবং আমি হয়তো কোনো কারণে জিজ্ঞাসা করিনি মাকে। পরবর্তীতে জিজ্ঞাসা করলে মা বলেছিল যে না, আমি তো কিছু দেইনি, কিন্তু ওটা আমার বাসারই টিফিন বক্স ছিল যেটা আমি নর্মালি সবসময় ইউজ করতাম, আর এবং আমি মনে করেছিলাম হয়তো আমার মা আমাকে দিয়েছে। তো এই ঘটনাটা তখন সে পরি বলছে যে আমি ওকে অনেক সময় অনেক কিছু খাওয়াই, এবং সে বলছে তোকে আমি খাওয়িয়েছিলাম এই মিষ্টি, তোর মনে আছে? হ্যাঁ। তারপরে বললাম হ্যাঁ। সে বলল যে আমি ওর ভালো চাই, আমি ওকে বিয়ে করতে চাই। তো তখন সেই হুজুর বলল ওর বয়স কত, আর তোর কারণে হয়তো ওর ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো এখানে যতগুলোই জিন হাজির হচ্ছিল, যারা খারাপ ছিল, এদেরকে একে একে তখন দেখলাম একটা বোতল সেই তার ওয়াইফের নাকের সামনে ধরলো এবং তাদেরকে বোতল বন্দি করলো। এমন করতে করতে কতগুলো যে বন্দি হয়েছিল আমার ঠিক নাম্বারটা মনে নেই, কিন্তু অনেক বন্দি হয়েছিল, অনেকগুলো। আমার লাইফে এই এক্সপিরিয়েন্স কখনোই আমি ভুলতে পারবো না। যখনই একটা করে জিন সেই তার ওয়াইফের উপর হাজির হতো, তার গলার আওয়াজটা একদমই চেঞ্জ হয়ে যেত, একদমই পরিবর্তন। তার গলার সুর যখন ছেলে আসতো, ছেলেদের মতো অনেকটা আসতো, ভাব আসতো, এবং খুবই ভয়ানক একটা কণ্ঠস্বর পুরা ঘরের ভিতর ইকো করত। পরবর্তীতে সেই বোতলগুলো আমি পরের দিন সকালে যখন দেখলাম, তো আমি আসলে রাশি ফল বিশ্বাস করি না, যদিও আমরা মুসলমান যেহেতু আমরা এগুলো বিশ্বাস করি না। তো আমাকে বলা হয়েছিল আমার তুলা রাশি, তো এই কারণেই নাকি আমি কাগজের ছবিগুলো দেখতে পেয়েছিলাম। তো আসলে আমি এই ব্যাপারগুলো আসলে ওইভাবে বিশ্বাস না করলেও, যখন আমি দেখলাম পরের দিন সকালে, ওগুলো কাচের বোতল ছিল যেগুলোর ভিতর তাদেরকে বন্দি করা হয়েছিল, এবং প্রত্যেকটা বোতলের ভিতর কালো কালো কি জানি ভাসছে এরকম দেখা যাচ্ছিল, এবং এগুলো সত্য। এখানে 1% মিথ্যা নেই যে আমি দেখেছিলাম নাকি দেখেছিলাম না। পরবর্তীতে আমরা ছোট ছিলাম যেহেতু, আমাদেরকে অনেক কিছুই বলা হয়নি, এবং এখনো আমি অনেক কিছুই জানি না এইসব ব্যাপারে। এদেরকে কোথায় পুঁতে রাখা হয়েছে নাকি তাদেরকে বাহিরে ফেলিয়ে দেওয়া হয়েছে আমি কিচ্ছুই জানি না, কিন্তু আমি যতটুকু জানি এদেরকে কোথাও না কোথাও বন্দি করে রাখা হয়েছে। এবং আজ আমার জানা মতে সেই হুজুর আর ওনার ওয়াইফ হয়তো বেঁচে নেই। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। এবং কি ভাবছেন আমার জীবনের ঘটনা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? অবশ্যই না। একটা পরী গেল, আরো পরীর গল্প তো বাকি। এখন আসুন পরবর্তীতে। তারপরে আমার ক্লাস 5-এ যখন উঠি, আমরা তখন ওইখান থেকে শিফট করে একটা নতুন বাসায় চলে যাই। আমার বড় আপুর যাতায়াতের জন্য ওইখান থেকে কলেজ ইউনিভার্সিটির জন্য সুবিধা হয়, যার কারণে আমরা বাসাটা চেঞ্জ করি, আমাদের নিজস্ব বাসা রেখে আমরা অন্য জায়গায় শিফট করি, এবং আমাদের যেই নিজস্ব বাসা ছিল সেটাকে আমরা ভাড়া দিয়ে দিই। এবং তখন আমি 5, 6, 7 এরকম একটা সময়ে আমি একা ঘুমাতাম। ক্লাস 4-এর পর থেকে একা ঘুমানোর অভ্যাস। তো একদিন রাতে আমি ঘুমাচ্ছি এবং স্বপ্নে আমি কাউকে দেখতে পেলাম, খুব সুন্দর কাউকে, এবং সে আমার সাথে কথা বলছে, একটা মেয়ে। এবং আমার তার সাথে কথা বলার পর হুট করে রাত তখন 3টা কি 4টা বাজে, আমার ঘুম ভেঙে গেল।
আমি রুমের যেই অংশতে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে দেখেছিলাম স্বপ্নে, আমি ঠিক সেইখানেই তাকাই, কিন্তু কিচ্ছুই দেখতে পাই না। তারপরে আবার ঘুমাই। তো এরকম আমার সাথে 2-3 দিন হচ্ছে, এবং আশ্চর্যকর একটা ব্যাপার হলো, আমি স্বপ্নে যে কি দেখছি তা আমি কখনোই মনে রাখতে পারতাম না। আমি আমার মাকে বললাম। আমার মা ব্যাপারটা একদমই সিরিয়াস নিল না। বলল যে, আরে তুই ছোট মানুষ, কি না কি স্বপ্নে দেখিস, কি না কি দেখিস, এগুলা কানে নিস না। তো তখন ওই মুহূর্তে আমার ভিতরে এমন একটা ফিল আসলো যে আমার ব্রেইনে কেউ বলছে আমি তোমার মার সাথে আজকে রাতে দেখা করব। এবং আমি আমার মাকে বললাম যে মা, আজকে রাতে ও তোমার সাথে দেখা করতে আসবে। তো আমার মা হেসে বলল যে আচ্ছা, দেখা যাবে কি হয়। সেই দিন ঠিক রাত 2:30 থেকে 3টার মধ্যকার কাহিনী। হুট করেই আমাদের ডাইনিং এর যে জানালা সেটা নড়ে উঠল। এবং বলে রাখা ভালো, আমরা তখন 3 তলায় একটা অ্যাপার্টমেন্টে থাকি। তো 3 তলায় হুট করে নুপুরের আওয়াজ হচ্ছে, এবং একটা বাতাস ঘরের ভিতর হচ্ছে, বাহিরে হচ্ছে না। হুট করে সে আস্তে আস্তে হাঁটতে 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 আমার মা যেখানে শুয়ে আছে সেই রুমে আসলো। পাশে আমার বড় আপু শুয়ে আছে, এবং অন্য রুমে আমার বাবা ঘুমাচ্ছে, আর আমি অন্য একটা রুমে ঘুমাচ্ছি। রুমের ভিতর ডিম লাইট জ্বলছে, এবং এতটুকু আলো যে স্পষ্টই সবকিছু দেখা যাচ্ছে। আমার মা ঘুম আসছিল না, আমার মা একটু অসুস্থ ছিল সেই সময়, কারণ আমার ছোট বোন তখন দুনিয়া আসে নাই, আসার 4 মাস 5 মাস আগের ঘটনা এটা। সেহেতু সে সজাগ ছিল, একদম স্পষ্ট সে শব্দ ফিল করছে, দেখছে। এমন সময় হুট করেই যখন সে অবয়বটা শাড়ির ঘোমটা দেওয়া অবস্থায় এসে আম্মুর সামনে দাঁড়ালো। আমার মা দেখলো তাকে, সে তাকে নিজেকে নিজে চিমটি দিল যে এটা স্বপ্ন নাকি বাস্তব, এটা কি হচ্ছে। একটা সময় অবয়বটা তার রুমের জানালা থেকে চলে গেল। এখন আমার মা ভয় পেয়ে গেল যে আমার ছেলে যা বলল তাহলে তা সবই সত্যি। তারপরে পরের দিন সকালে সে আমাকে বলল, এই এই ঘটনা হয়েছে, তুই যা বলেছিলি সবই সত্যি, এবং আমরা তোর কথা বিশ্বাস করলাম। এখন আমার বাসায় সবার ভিতর একটা আতঙ্কর সৃষ্টি হয়ে গেল, এবং এই সময়ে আমারও কিছু পরিবর্তন হওয়া শুরু হলো। আমি ঘুমের ভিতর স্বপ্ন দেখতাম, তার সাথে কথা বলতাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি সকল স্বপ্ন ভুলে যেতাম, কিছুই মনে রাখতে পারতাম না। এবং আমি যে যখন তার সাথে কথা বলতাম, আমি তখন আজব কোনো একটা ভাষায় কথা বলতাম, যেটা আমার মা বাবা ঘুমের ভিতর তখন তারা জানে যে এই প্রবলেম চলছে, তারা রাত্রে আমাকে দেখতে আসতো যে কোনো প্রবলেম আছে কিনা, এবং আমি লাইট অন করে ঘুমাতাম। তারা এসে দেখতো মাঝে মাঝে রাত্রিবেলা আমি ঘুমের ভিতর চোখ বন্ধ ঘুমাচ্ছি, কিন্তু অদ্ভুত কোনো ভাষায় কথা বলছি, এবং ওই মুহূর্তেই আমার স্বপ্নও চলছে। আমাকে ডেকে তুললে আমি তখন ঘুম ভাঙতো। এখন আমি স্বপ্ন ভুলে গেছি, কি দেখছিলাম সেটা ভুলে গেছি, কিন্তু আমি যখন চোখ খুলতাম তখন সে আজব ভাষায় কথা বলতে বলতেই না চোখটা খুলতাম, এবং আমিও বুঝতে পারতাম যে আমি কিছু না কিছু বলতেছিলাম, এবং এটা বাংলা না, অন্য কোনো ভাষা না, মানে এটা ডিফারেন্ট কোনো একটা ভাষা। তারপর এই জিনিসগুলো আমার ফ্যামিলির মানুষের খুবই আতঙ্কর একটা ব্যাপার হয়ে গেল। এমনও দেখা গেল যে
আমার সাথে কেউ চিল্লাচিল্লি করলে, দুষ্টুমি করলে, কেউ আমাকে শাসন করলে তারা অসুস্থ হয়ে পড়তো। রাত্রেবেলা সন্ধ্যার পরে তাদেরকে মাথা ব্যথায় তারা পড়ে যেত বিছনায়, বিভিন্ন রকম অসুস্থতা ফিল করতো। এবং তারাও একটা সময় বুঝতে পারলো যেদিন আমাকে কোনো রকম যে কেউ ধমক বা খারাপ ব্যবহার করেছে তার শারীরিক কন্ডিশনটা অনেক খারাপ হয়ে যেত। তো তারাও একটু আতঙ্কে যে এটা কি হচ্ছে। এবং আমারও কিছু আরো পরিবর্তন হলো। আমি না অনেক চঞ্চল, দুষ্ট ক্যাটাগরি একটা মানুষ ছিলাম। আমার ভিতরে না একঘেয়ে একটা ব্যাপার চলে আসলো। আমি মানুষের সাথে মেলামেশা করা বন্ধ করে দিলাম। আমার ভিতরে মানুষের সাথে মেলার মতো যে একটা উইল পাওয়ার ছিল সেটা না চলে গেল। হুট করে আমি খুব ইন্ট্রোভার্ট হয়ে গেলাম। আমি কারোর সাথে কথা বলি না, নিজের একটা দুনিয়ার ভিতরে থাকি। লেখাপড়ায় মন বসতো না। তো তখন আমাকে তারা, আমার যে বলেছিলাম প্রথমেই ঘটনার শুরুতে, আমার নানুর সাথে জিন ছিল এবং ওই জিনদেরকেও আমরা নানি বলে ডাকতাম। তো কখনো তাদেরকে দেখিনি। আমার মা বলতো অন্ধকার ঘরে যখন তারা ঘুমায়, আমার নানু নানি, তখন সেই জিনের নাম ধরে আমরা সালাম দিয়ে আসতাম এবং বলতো সেও তোমাদের নানি বা নানা। দুইজনই ছিল ছেলে, তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই ছিল জিন। তো কখনো আমি দেখিনি যেহেতু। তো আমার নানিকে ফোন দেওয়া হলো, আমাকে আমার নানু বাসায় নিয়ে যাওয়া হলো। এবং আমার নানু বাসায় যাওয়ার পরে সেইখানে আমাকে একজনের কাছে নিয়ে গেল যে জিন দ্বারা চিকিৎসা করে। এক মহিলা, অনেক, তার চুল দেখলাম মাথা থেকে পা পর্যন্ত জট লাগানো। এবং আমি তার সামনে যখন আমাকে নিয়ে গেল, জিন হাজির করলো ওই মহিলার শরীরে। ওই মহিলা কোনো রকম কথা বলছে না, সে চুপ। আমার মা জিজ্ঞাসা করলো, দেখুন তো আমার ছেলের কি হয়েছে? সে জিন বলছে, না, ওর কোনো সমস্যা নেই, ওকে কেন এনেছিস? যাও তুমি বাবা, তুমি বাহিরে যাও, তোমার কোনো প্রবলেম নেই, তোমার কোনো সমস্যা নেই। আমার মাকে ভিতরে রাখলো, আমাকে বাহিরে এই কথা বলে বের করে দিল। এরপর আমার মার সাথে তার বিভিন্ন রকম কথা হলো এবং বিভিন্ন রিচুয়ালের ব্যাপারে কথা হলো। এবং আমি তখন বুঝতে পারতাম যে আমার সাথে যেই ছিল সে ভালো, সে আমার উপকার করবে। কারণ আগেই বলেছি জিন পরি এদের ভিতরেও ভালো খারাপ আছে এবং তারাও চায় না সবাই যে মানুষের ক্ষতি হোক। বিভিন্ন সময় তারা বেশি কাছে থাকলে বিভিন্ন কারণে মানুষের ভিতর তাদের প্রভাবগুলো আসতে পারে, যার কারণে তাদের অনেক রকম প্রবলেম হয়। তো আমার মা তখন অনেক, তারা টেনশনে ছিল। স্বাভাবিক, এটা সন্তানের কে নিয়ে টেনশন করবে বাবা মা, এটা একটা সাধারণ ব্যাপার। তো একটা সময় তারা কিছু রিচুয়াল করলো, আমাকে নিয়ে একটা রিচুয়ালের ভিতরে নিয়ে, রিচুয়ালের কথাগুলো আমরা এখানে নাই বলা ভালো। বলার পর আমাকে গোসল করানো হলো। তারপরে আমাকে আমার নানি বলল, যদি সে আসে তাকে বলে দিও যে তুমি দূরে থাকো, দূরে থেকে আমার, যদি আল্লাহর নির্দেশে তোমার আমার হেফাজত করতে ইচ্ছা করে হেফাজত করো, বিপদ আপদে আমাকে হেফাজত করো, কিন্তু আমার কাছে এসো না, যার কারণে আমি অনেক সময় অসুস্থ হয়ে পড়তে পারি, প্রবলেম হতে পারে আমার। এবং এরপর থেকে আমার আর সেই প্রবলেমগুলো হয়নি। কিন্তু ঘুমে কথা বলার একটা অভ্যাস আমার দীর্ঘদিন মাঝে রয়ে গেছিল, কিন্তু ওই ভাষাতে আর আমি সেই ঘুমে কথা বলতাম না। পরবর্তীতে আমি যদি কখনো ঘুমে কথা বলেছি, এটা নর্মাল বাংলা ভাষাতেই কোনো কিছু, যে অনেক প্রেসারে ছিলাম, রাত্রেবেলা সেই জিনিসটা মাথায় ঘুরছে, ঘুমের ভিতর বলতেছি, হ্যাঁ দোস্ত এটা ভালো না, এটা করিস না, এটা হতো, এটা বাংলা। কিন্তু সেই সময় আমি ছোট ছিলাম যখন, তখন যে জিনিসটা হতো সেই জিনিসটা টোটালি ডিফারেন্ট ছিল। তো এই ঘটনার পরে সেই পরিটা আমার থেকে থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু আমি ফিল করতাম সে আমার ভালো চেত এবং সবসময় আমার আশেপাশে থাকতো। এবং সে আর আমাকে স্বপ্নে দেখাও দেয়নি এরপরে আর কখনো।
কিন্তু আজও কোনো সমস্যায় পড়লে আমি ফিল করতে পারি যে আল্লাহর নির্দেশে কেউ আমাকে হেল্প করছে। এখন আমি জানি না সেটা ওই পরী, না জিন, না অন্য কেউ আল্লাহর নির্দেশে আমাকে হেল্প করছে, বা সরাসরি আল্লাহর কাছ থেকে আমার কোনো সাহায্য আসছে, আমি জানি না। বর্তমানে আমি গত 1-2 মাস আগে এরকম আমার কিছু আরও একটা আর কি অদ্ভুত এক্সপিরিয়েন্স বলতে পারেন। সেটা হলো, আমি একদিন ডিউটি করে বাসায় আসলাম। আমি নাইট ডিউটি ছিল, তো ঘুমানোর জন্য বিছানায় গেলাম, দরজা লক, আমি রুমে একা। তো আমার রুমটার যে বিছানা উপরে যে যেটার উপর আমরা ঘুমাই, এটা স্প্রিংয়ের থাকে, এবং স্প্রিংয়ের থাকার কারণে ওই বিছানায় আমি শোয়ার পরে যদি কেউ আমার বিছানায় বসেও, সে স্প্রিংয়ের একটা দোল থাকে, সেই দোলটা না আপনি ফিল করতে পারবেন, কারণ স্প্রিংয়ের বিছানাতে আপনার পাশে কেউ শুলে আপনি সেটা বুঝতে পারবেন, কারণ পুরো বিছানা তখন নড়ে ওঠে। তো আমি শুলাম, শোয়ার কিছুক্ষণ পর ফিল হলো আমার নিচ দিক থেকে কোনো কিছু মুভ করছে, লাইক সামথিং, একটা ইঁদুর বা কোনো কিছু, বাট এটা পসিবলই না। কতক্ষণ পর ফিল করলাম কেউ আমার পাশে বালিশ রাখা ছিল, ডাবল বেড যেহেতু এটা, বড় বিছানা, ধাপ করে শুয়ে পড়লো, এবং পুরা বিছানাটা আমার নড়ে উঠলো, এবং বুঝতে পারলাম যে আমার পাশে কেউ আছে। তো আমি ছোট থেকেই অনেক এগুলো এক্সপিরিয়েন্স করেছি, যার কারণে আমার আর তখন এই জিনিসটা এত একটা ভয় লাগে নাই। তো এরপর আরেকদিন আমি আমার ফ্রেন্ডদের সাথে ওদের রুমে ঘুমালাম। এখানে আমাদের রুমে যে টাইলস বলবো না, এটাকে বলা হয় এক ধরনের কার্পেটিং করা, যেটা কাঠের, এবং এখানে হাঁটলে আপনি সেই শব্দটা, ক্যাচর ম্যাচর একটা শব্দ বোঝা যায়, কারণ এটা উপরে টাইলসের মতো, বাট এটা কাঠের তৈরি। তো কেউ একজন হাঁটছে, এবং ওই মুহূর্তে আমরা সবাই রুমে ঘুমানো, আমিও নাইট ডিউটি থেকে এসে শুয়েছি, এবং রুমের ভিতর যে হাঁটার শব্দটাই স্পষ্ট, যে আমি উপরে তাকালাম, দেখলাম কেউ নেই। তো আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো এরকম অনেক ঘটনাই প্রতিনিয়ত আমি মাঝে মাঝে অনুভব করি। পরে আমি আমার মাকে জানালাম, এবং আমার মা খুব মানে বলল যে এটা হয়তো সেই যে আগে ছিল তোর সাথে। তো আমি বললাম, আমি তো এত বছর ধরে মাঝখানে কোনো ফিল করিনি, কারণ সেই ঘটনা যখন ঘটেছে এটা অনেক আগে। আজ আমি জব করছি, অবশ্যই এখন অনেক বছর পার হয়ে গেছে ওই ব্যাপারগুলো। তো এরকমই আসলে অনুভূতিগুলো আমি প্রতিনিয়তই ফিল করি, এবং এটাই ছিল আমার ঘটনা। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে আমি আমার ঘটনা, আমার অনুভূতিগুলো শেয়ার করতে পেরেছি, এবং আপনারাও সবাই বুঝতে পেরেছেন, এবং হয়তো ভয়ঙ্কর স্টোরি নাও হতে পারে এটা, কিন্তু এটা একটা বাস্তব অভিজ্ঞতা বলতে পারি। এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে আরিফ ভাই তার ঘটনাটি শেষ করেছে, এবং আমি আশা করি আপনাদের সবারই এটা খুবই ভালো লেগেছে, এবং আমি চাচ্ছি আরো দীর্ঘ ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন, সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনাদের মাঝে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প নিয়ে আসব। গল্প বলতে ঘটনা, যেটা মানুষের জীবনে ঘটে যায় সেটাই ঘটনা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভূত আড্ডার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।